Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সানডে ক্লাসিক্যাল। হ্যালো মাই ফ্রেন্ডস, সানডে ক্লাসিক্যাল অডিও স্টোরিতে আপনাদের সকলকে আবারও একটি মনোমুগ্ধকর কাহিনী শোনাতে হাজির হয়েছি। আমি তপন। সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা কাহিনী, ঝড় বৃষ্টির রাতে। গল্পটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন রিতম, মঞ্জুরি, রবিন ও আমি তপন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, ঝড় বৃষ্টির রাতে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি বেড়েতলার ঘাটে যাবেন? আসলে ওই ঘাটেই আমাকে যেতে হবে, পাশেই তো বেড়েতলা গ্রাম। ওখানে যাব, আমার একটু কাজ আছে, মোড়লের সাথে সাক্ষাৎ করতে হবে। ছিপছিপে চেহারার একজন মাঝি নৌকোর ওপরে বসে আকাশের দিকে চেয়েছিলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সমীরের কথাগুলো আদৌ কানে পৌঁছেছিল কিনা কোনো হুঁশ নেই। সমীর বারে বারে তাকে এটুকুই বোঝাবার চেষ্টা করে যাচ্ছিল যে তার দেরি হয়ে যাচ্ছে, যত শীঘ্র সম্ভব তাকে বেড়েতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। নদীর ঘাট ছিল একেবারে শুনশান, ঝড়ও উঠেছিল। এই অবস্থায় বেড়েতলা যাওয়ার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। পড়েছিলেন কেবলই হাসান মাঝি। সে ছাড়া আর কেই বা সমীরকে নিয়ে যেত? মাঝির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সমীর পুনরায় বলে উঠল, আরে ও মাঝি ভাই, শুনতে পাচ্ছেন? আরে শুনতে পাচ্ছেন আমার কথাটা? কি হলো রে বাবা? আরে বাবা, আমি শহর থেকে অনেক কষ্ট করে বিপদ পেরিয়ে এই গ্রামে এসেছি। বিশ্বাস করুন, আমার হাতে একেবারে সময় নেই। আজকে রাতের মধ্যেই আমাকে মোড়লের সাথে দেখা করতে হবে, না হলে যে আর কোনো উপায় নেই। আরে ও মাঝি ভাই, শুনছেন? এতক্ষণ বাদে হাসান মাঝি তার স্থির চাহনি দিয়ে চকিত করে দিলেন সমীরকে। দুর্গতির সাগর থেকে উদ্ধার করার অভিপ্রায় লুকিয়েছিল ওই দুই ছলছলের চোখে। উনি কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু বলতে পারছিলেন না। সমীর সবটাই আন্দাজ করতে পারছিল, কিন্তু তাড়া থাকার কারণে তাকে আর কিছু জিজ্ঞাসা করতেও পারছিল না। প্রতি পদক্ষেপে লুকিয়েছিল দ্বিধা আর সংকোচ। তবুও সে আরও কিছুটা ঘাটের দিকে এগিয়ে গিয়ে হাসান মাঝিকে উদ্দেশ্য করে বলল, আরে ও মাঝি ভাই, আরে সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, যাবেন কি আমাকে নিয়ে? আরে আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখতেও পাচ্ছি না। আরে বলুন না যাবেন কি না, নাহলে আমায় অন্য কোনো বিকল্প খুঁজে বের করতে হবে। এভাবে এখানে পড়ে থাকলে তো চলবে না। হাসান মাঝি ধীরে ধীরে তার ডান হাতটা তুলে চোখের জল মুছে ফেলে মৃদুস্বরে বলল, বেড়েতলায় যাবেন? ওখানে এত রাতে গেলে যে কেউ ফিরে আসে না, সে খবর পাননি বুঝি? ওইখানে ছেড়ে আসতেও তো লোকে সাহস পায় না, তাই মাঝিরা এই ঝড়ের রাতে গা ঢাকা দিয়েছেন। আর আপনি কিনা ওইখানেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সমীর হাসানের কথা শুনেই চমকে উঠল। হ্যাঁ বলেন কি? ওই জায়গাটা ভুতুড়ে নাকি? সে কি, আমি তো এসবের কিছুই জানতাম না। শহর থেকে আসছি কিছু পথ্যের জন্য, গ্রামে যে যেতেই হবে। ওই গ্রামে মড়ক লেগেছে, সরকার থেকে কিছু ওষুধপত্র পাঠানো হয়েছে, সেগুলো সাপ্লাই করতেই তো এত দূরে ছুটে আসা। নাহলে আপনিই ভাবুন, বউ বাচ্চা ফেলে কেউ এখানে ছুটে আসে? বিপদ ঘাড়ে নিতে কে চায় বলুন তো? সমীরের এই বাস্তবোচিত কথাগুলো শুনে হাসান মাঝি বলল, আসুন, উঠে আসুন বাবু। এখানে ছাউনি দেওয়া নৌকো আর কারুর কাছেই পাবেন না, একমাত্র আমার কাছেই আছে। আমাকে তো এখানে হাজিরা দিতে হয় বাবু, মরেও শান্তি মিলবে বলে মনে হয় না, বুঝলেন? বাড়ির যা অবস্থা, তাতে করে মরার সময়টুকুও পাই না। সকলে নিজের বাসায় গিয়ে বিশ্রাম নিতে পারে, কিন্তু এই রাতের বেলাও আমাকে খদ্দেরের জন্য পথে বসে থাকতে হয়, না হলে যে পেটের ভাত জোগাড় হবে না বাবু। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। সেই সাথে বইতে লাগলো ঝোড়ো হাওয়া।
সেই হাওয়ার দাপট সহ্য করে এগিয়ে যাওয়ার কাজ এতটাও সহজ ছিল না। তবুও কোনোভাবে যদি এগোনো সম্ভব হয়ে যায়, এই আশাতেই নানান সংকোচ মনে নিয়ে সমীর ওই নৌকোয় চড়ে বসল। হাসান মাঝি নৌকোখানাকে নোঙর থেকে সরিয়ে নদীর পাশ ঘেঁষে দাঁড় করিয়ে সমীরের দিকে একখানা কাঠের পাটাতন এগিয়ে দিল। সেটির উপরে পা দিয়ে সামনের দিকে এগোতে যাবে এমন সময় সমীরের ডান পা সামান্য পিছলে যেতেই হাসান তার জিরজিরে হাড়যুক্ত হাতটা প্রসারিত করে দিল। সেটি ধরবার সাথে সাথেই সমীরের শরীরে যেন এক বিদ্যুতের ঝলক খেলে গেল। ওই ঠান্ডা হাতের স্পর্শ পেতেই শরীরটা যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। নিমিষে সে হাসানের হাতটা ছাড়িয়ে নিজেকে কোনো ক্রমে সামলে ফেলল। এরপরে নৌকোর ছাউনির নিচে গিয়ে বসল সে। হাঁপাতে শুরু করলো, তারপর বলল, ওটা আপনার হাত নাকি বরফ? ধরার সাথে সাথেই তো শরীরে একেবারে বিদ্যুৎ খেলে গেল। কি ভয়ঙ্কর! এত ঠান্ডা কেন আপনার হাত? সমীরের এই হাঁপাতে হাঁপাতে কথাগুলো শুনে হাসান মাঝি শান্ত স্বরে বলল, এটা এই আবহাওয়ার জন্যে জলের মধ্যে থাকি। এখানকার পরিবেশটা তো বেশ ঠান্ডা, তাছাড়া জলটা বড্ড ঠান্ডা। হাত দিলেই বুঝবেন। মাঝি মানুষ, আমাদের তো জল ঘাঁটতেই হয়, সেই কারণেই এই অবস্থা। আমার নাম হাসান, আমি এই পথেই নৌকো চালাই। আজ প্রায় 30 বছর হয়ে গেছে এইভাবে নৌকো চালাচ্ছি বাবু। এটাই আমার পেশা, রুজি রোজগারও বলতে পারেন। কিন্তু এতে কি আর সংসার চলে? বাড়িতে আমার বড় মেয়ে আছে, তাকেও তো একটা যোগ্য পাত্রের হাতে পাত্রত্ব করতে হবে। এই নৌকো চালিয়ে যেটুকু আয় হয় তা তো সংসারের পিছনেই দিয়ে দিই। নিজের পরনের একটা পোশাকও সেভাবে জোগাড় করতে পারি না। কুড়িয়ে বাড়ি এই একখানা ফতুয়া লুঙ্গি বাগিয়েছি। মুসলমানদেরকে সকলে এক ঘরে করে রেখেছে, আমরা সেইভাবে কারোর সাথেই মিশতে পারি না। জেলে পাড়ার লোকেরা আমার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকায়। ওদের নজর খুব খারাপ বাবু, খুব খারাপ। তাই ভাবছিলাম শহরের দিকে যদি কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারি। সময় তো আর বিশেষ নেই, মেঘে মেঘে তাও প্রায় অনেকটাই বেলা হয়ে গেল যে। হাসানের কথা শুনে সমীরের ভীষণ খারাপ লাগলো। এই সকল গরিব দুঃখীদের জীবন বৃত্তান্ত বলতে তো এমনটাই বোঝায়। তারা কোনো রকমে নিজেদেরকে সমাজের নাগপাশের মধ্যে আবদ্ধ করে রেখে দিন আনা দিন খাওয়া অবস্থায় আধমরা শরীরটাকে এগিয়ে নিয়ে যায়। এটার জন্যই তো তারা বাধ্য। কী বা করবে তারা? হাসান নৌকোর হালটা বেশ ভালো করে ধরল। এরপরে দাঁত টানতে টানতে নদীর জলকে বিচলিত করে এগিয়ে নিয়ে চলল নৌকোখানা। তারপর সমীরকে উদ্দেশ্য করে হাসান মাঝি বলে উঠল, তা আপনি হঠাৎ বেড়েতলার দিকে যাচ্ছেন কেন? এত রাতের বেলা ওই দিকে কেউ যায় নাকি? ওই জায়গাটা তো ভালো না, ওইখানে এক অপশক্তির উপস্থিতি আছে। শোনেননি তার কথা? হাসান মাঝির এই কথা শুনে সমীর মৃদু হেসে বলল, ও ভূত প্রেতে আমার তেমন বিশ্বাস নেই। এমনিতেই ডাক্তার মানুষ আমি, মরা ঘেটেছি অনেক। আমার ঘরেই একখানা কঙ্কাল রাখা আছে, সেদিকে তাকিয়ে রাতের বেলা চোখ বুঝি আর সকালে চোখ মিলি। এছাড়া আমি যে হাসপাতালে কাজ করি সেখানে হাজার একটা মরা চোখের সামনেই দেখি, মর্গেও দেখেছি বহুবার, মৃতদের সাথে রাতও কাটিয়েছি। কোনোদিন তো কিছুই অনুভব করিনি। ভূত বলে কি আদৌ কিছু আছে নাকি? বিশ্বাসই হয় না। হাসান সমীরের এই দৃঢ় সংকল্প কথাগুলো শুনে মৃদু হেসে বলল, মরা মানে যে ভূত হবে এমনটা আপনারে কি বললো বলুন দেখি? মরা শরীর কখনো কথা বলে না, তারা তো ইহলোকের মায়া ত্যাগ করেই চলে গিয়েছে। যা থেকে যায় সেটি হলো আত্মা। ওই আত্মা যে অবিনশ্বর, তার হাত থেকে রেহাই নেই যে। সময়ের আগে মৃত্যু আর সুখের পরিবর্তে দুঃখ, এই দুই যে মানুষের জীবনের একেবারে হলপ করা সত্যি। এর থেকে পালানোর আর যে কোনো রাস্তাই অবশিষ্ট নেই। আপনি বা আমি কেউই পালাতে পারবো না বাবু।
তাই ভূত দেখেননি বলেই যে তাদের অস্তিত্ব নেই এমনটা একেবারেই ভাববেন না। হাসানের কথাগুলি সমীরকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করলো। সে বলল, বেড়ে তলায় কি ঘটেছিল বলুন দেখি? আমার তো এসব অজানাই থেকে গিয়েছে। আর প্রতিটা গ্রামেরই কোনো না কোনো ঘটনা তো থাকেই। সেই সবের বিষয়ে যত কান দেবেন ততই বিপদ জানবেন। এসবে আবার কেউ বিশ্বাস করে নাকি? ও সবে কান দেন কেন? আচ্ছা, আপনি কি কোনোদিন ভূত দেখেছেন? সমীরের এই কথাখানা জিজ্ঞাসা করবার সাথে সাথেই নৌকোটি জোয়ারের জলে দুলে উঠল। নৌকোর দুলুনি ওদেরকে আশ্রে ফেলতে চাইছে। সমীর নৌকোর ওপর পড়ল সপাত করে। তবুও কোনো রকমে নৌকোর পাটাতনটা ধরে নিজেকে সামলে নিল সমীর। উঠে বসল সে। ছলাৎ ছলাৎ শব্দ করে নদীর জল নৌকোর গায়ে এসে ধাক্কা মারতে শুরু করলো। সে ছিল এক ভয়াবহ পরিস্থিতি। আগে এগোনো যাবে না, আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। রাতের আকাশে সেদিন একটিও তারা ছিল না। গোটা আকাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। জলের মধ্য থেকে আষ্টে গন্ধ ভেসে আসছিল। হাসান মাঝি সমীরকে উদ্দেশ্য করে বলল, বাপরে, এই দাপট সামলে দাঁড় টানার কাজ বড়ই কঠিন বাবু। এ সকলের কম্য নয়, বুঝতেই পারছেন। এখন কেন বেশি টাকা চেয়েছিলাম আপনার কাছে। খুব কঠিন কাজ, নৌকো চালানো এই দাপটের মধ্যে খুব কঠিন। দাপট যে সত্যিই কঠিন সেটা বুঝতে বাকি রইল না সমীরের। কিন্তু সে এটা ভেবে অবাক হচ্ছে যে এই কঠিন জটিল পরিস্থিতিতে নৌকোটাকে সত্যি কি করে সামলাচ্ছে হাসান মাঝি। সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। সে অবাক হয়ে যায়। নৌকো সামলানোর ঘটনাটা তার কাছে অলৌকিক মনে হলেও সে সব কিছু চেপে যায়। তারপর কৌতূহলী গলায় সে বলে ওঠে, সে তো বুঝলাম। তবে ওই বেড়ে তলার ঘটনাখানা যদি আমাকে একটু বলতেন, তাহলে এতটা পথ পেরোনো অনেকখানি সহজ হয়ে যেত আর কি। হাসান মাঝি তারপর আগ্রহ সহকারে বেড়েতলার ঘটনা বলতে শুরু করলো। বেশ বেশ, আপনি যখন শুনতে চাইছেন তাহলে এই কাহিনীখানা আপনারে বরং বলি। যাক, এই ছাউনির তলায় শক্ত করে পাটাতনটা ধরে বসেন দেখি। মাঝে মাঝেই কিন্তু নদীর জলে দুলুনি নৌকোখানাকে এসে ধাক্কা দিয়ে যাবে। তখন কিন্তু আবার পড়ে যাবেন। নৌকোটা স্রোতের টানে সামান্য হেলে রয়েছে বলেই এই বিপত্তি। তবে চিন্তা নেই, আর সামান্য কিছুটা পথ অতিক্রম করে এগুলেই আবার সোজা হয়ে যাবে। তখন দাঁড় টেনে নিয়ে যেতেও আর অসুবিধা হবে না। সমীর বলল, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আপনি দাঁড় টানতে থাকুন। এসব নিয়ে একেবারেই ভাববেন না। আমি নিজেকে সাবধানে রেখেছি, কোনো চিন্তা নেই। তারপরে আপনি তো আছেনই, কিছু হলে বাঁচিয়ে নেবেন। হাসান চাচা ফের হাসলেন। এরপরে বললেন, আমার থাকা না থাকা দুই সমান বাবু, থেকেই কি লাভ বলেন দেখি। সমীর বলল, আরে, জীবনটাকে এত জটিল করে দেবেন না। জীবন থাকলে ঝুঁকিও তো থাকবে, এই নিয়েই তো এগোতে হবে। নিন, এবারে বলুন দেখি। বৃষ্টিটাও সামান্য ছ্যাঁক দিয়েছে দেখছি। ওদিকে আবার কালো মেঘের ঘন ঘটা থাকায় বারে বারে মেঘটা গর্জন করে চলেছে। হাসান মাঝি দাঁত টানতে টানতে অতীতের সারণীবে গল্পে প্রবেশ করল। বেড়েতলা একটা পুরনো গ্রাম। আগে আমরা, মানে আমি আমার বাবা মায়ের সাথে ওই গাঁয়ে থাকতাম। ওখানেই বড় হয়েছি। পাঠশালায়ও কিছুকাল পড়াশুনো করেছিলাম, কিন্তু তারপরে আর হয়ে উঠল না। বাবা অসুস্থ হয়ে পড়লেন, আর আমাকেও সব ছেড়ে দিতে হলো। সেই ছোট্ট বয়স থেকে সংসারের হাল টানার কাজ করে চলেছি। একটাই কাজ, আর সেটি হলো এই নৌকো চালানো। সেই কাজ করেই আজ এত কিছু করেছি। বিয়ে থা করেছি, বাচ্চার বাপ হয়ে সংসার ঠেলছি। তবে মেয়েটাকে কিন্তু পড়াশুনো শিখিয়েছে বাবু। এত কষ্টের মধ্যেও তাকে জলে ফেলে দিইনি আমি। কিন্তু ওই গ্রাম ছেড়ে ওরা সকলেই পাশের গায়ে চলে গেল। আসলে আমার অস্তিত্বের সাথে লড়াই করতে করতে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। সমীর একটু অবাক হয়ে হাসানকে জিজ্ঞাসা করল, আপনার অস্তিত্বের সাথে লড়াই করতে করতে মানে? হাসান বলল, মানে আর কি বাবু, আমি একার এই নৌকো চালিয়েই কীভাবেই বা সংসারের ঘানি টানতাম। আমার স্ত্রী সুরাইয়া তা লক্ষ্য করল, তাই সে পাশের গায়ে গেল।
ওখানে গিয়ে নিজের একটা কাজ জোগাড় করে সেটা করতে লাগলো। সরকারি তরফ থেকে গ্রামবাসীদের কিছু টাকা সাহায্য দিয়েছিল, ওরাও সেই সাহায্য পেয়েছিল। এরপরে ঠোঙা বানানো আর ওই শ্রমিক মজুর সংগঠনের হয়ে রান্নার কাজ করা এইসবই এখন করছে। তাতে আরও ধরুন 4-5 হাজার টাকা রোজগার তো হয়েই যায়, কিন্তু তবুও কি তাতে সংসারের হাল ধরা সম্ভব হয়েছে? এই করেই এখন ওদের চলে। আমি দূরে বসে কেবল দেখি আর চোখের জল ফেলি। আমার যে আর কবে গতি হবে জানি না বাবু। হাসানের কথাগুলির মধ্যে কেমন একটা ধোঁয়াশার মেঘ বারে বারে উঁকি দিয়ে আবার সেঁধিয়ে যাচ্ছিল। সে কথা বলে চলছিল ঠিকই, কিন্তু তার মধ্যেও যেন একটা অন্তর্ঘাত চলছিল। সে যেন কিছু বলেও বলছে না এমন, কোথাও যেন একটা অস্পষ্টতা পরিষ্কার ধরা পড়ছিল। কিন্তু সমীর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েও সেটি ধরতে পারল না। এরপরে সে বাধ্য হয়ে হাসানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু ওই বেড়ে তলার ঘটনার কথাটা তো এখনো আমাকে বললেন না মাঝি ভাই। দুঃখ সবার জীবনেই থাকে গো, কারুর কম কারুর বেশি। কে কেমনভাবে নিজের জীবন অতিবাহিত করছে কেউ বলতে পারে না। এই তো সমস্যা। এখনকার দিনে বেঁচে থাকাটাই সব থেকে কঠিন কাজ হয়ে গিয়েছে, বুঝেছেন? কোনো রকমে মাথা গোজার একটা ছাউনি বানাতে না পারলেই নয়, আর তারপর তো পেট ভরে আহারের সংস্থান করবার বিষয়টা নিয়েও ভাবতে হয়। এতটাই কঠিন সেই কাজ, কিন্তু এরপরেও যে তোমার পরিবারের মেয়েরাও পিছিয়ে থাকেনি, আর তোমার কষ্ট বুঝে ঠিক নিজেরাই হাল ধরেছে, সেটাই বা কম কি? হাসানের চোখের পাতা আবারও ভিজে গেল। সে সমীরণকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, সে তো অবশ্যই বাবু, সে তো ঠিক। তবে সেটাও এত সহজে হচ্ছে কই? ওদেরকে অনেক কষ্টে সৃষ্টেই কাজ করতে হয়। এরপরে সমীর ব্যস্ত হয়ে বলল, আচ্ছা নিন, এবারে বলুন দেখি আপনার সেই বেড়ে তলার গল্পটা শুনি। হ্যাঁ, এতক্ষণ ভাবছিলাম ওই গল্প বোধহয় আপনার কারুর থেকে শোনা, এখন তো দেখছি আপনি নিজেই ওখানকার বাসিন্দা ছিলেন। হ্যাঁ, তাহলে তো আপনি ওই কাহিনী আরও ভালো করে জানবেন। হ্যাঁ, হাসান মাঝি আবার বলতে আরম্ভ করল, সে যা বলেছেন বাবু, তাহলে শুনুন সেই কাহিনী। হাসান মাঝি বলতে লাগলো। সমীর চুপ করে সেই কাহিনীর গর্ভে মনোনিবেশ করল। এ অনেক কাল আগের কথা। তখন আমার মেয়েটা বেশ ছোট। আমার মেয়ের বয়স তখন মোটে 2 বছর। সেই অবস্থাতেই আমাকে সংসারের দেখাশোনার কাজ করে যেতে হচ্ছিল। মেয়েটার মুখে যে দুটো ভাত তুলে দেব সেও আর হয়ে উঠতো না। কি করব, তবু এই জীবিকাকে বহন করেই কোনো রকমে চলতে হচ্ছিল। এই ছিল আমার জীবন। গ্রামে বেড়েতলা বলে একটি প্রাচীন এলাকা ছিল। আসলে গোটা গ্রামটাকে ওই এলাকার অন্তর্ভুক্ত করা হতো না, আজও হয় না। ওই নদীর ঘাটের পাশেই একটা পুরনো মন্দির ছিল। তার পাশের জমিটাকেই বেড়েতলা বলা হতো। এখনও সেই মন্দিরটি রয়েছে সেখানে। ওই মন্দিরকে কেন্দ্র করেই তো আসল ঘটনা শুরু হয়েছিল। কিন্তু অনেকেই বলতেন ওই স্থানটি অভিশপ্ত, সেখানে নাকি আজও কেউ যেতে সাহস পায় না। সন্ধ্যের পরে ওদিকে কেউ গেলে আর নাকি ফিরে আসে না, এমনটাই সকলের মুখে শুনতাম। সমীর ব্যগ্রভাবে হাসান মাঝিকে জিজ্ঞাসা করল, কেন? ওখানে কি ছিল, মানে কে ছিল? হাসান মাঝি তেমনি শান্ত অথচ গম্ভীর গলায় বলতে লাগলো, তার নাম নিতে নেই যে বাবু। এই রাতের দিকে তার নাম নিলে সে যে আপনাকে নিজের দিকেই আকর্ষণ করবে। আপনি বিভোর হয়ে সেদিকেই চেয়ে থাকবেন। আমার এক বন্ধুর পিছু নিয়েছিলাম আমি সেই সত্যকে খুঁজে বার করতে। সেই বন্ধু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু দেওয়ার বেলায় একেবারে চম্পট। এমনিতেই আমরা খুব গরিব, কিভাবে সংসার টানতে হয় সে তো আপনারা জানেন। তার মধ্যে আবার টাকা ধার নিয়ে যদি সময়ের মধ্যে ফেরত না পেতে পারি, তাহলে বুঝতেই তো পেরেছেন আমার অবস্থা কি হয়েছিল। চারিদিক থেকে একেবারে জর্জরিত হয়ে মরবার জোগাড় আর কি। ওই বন্ধুটির নাম ছিল মাহমুদ। এমনিতেই ওই গ্রামে আমরা কয়েকটা মাত্র ঘর ছিলাম মুসলমান।
কোন রকমে কোন ঠাসা হয়ে আমরা জীবনযাপন করছিলাম। তারপরে আবার এই সকল খারাপ লোকের পাল্লায় পড়া, যারা বন্ধুত্বের নাম করে পিঠে ছুরি গুঁজে দিতেও একেবারের জন্য পিছপা হয় না। কি করব বলুন দেখি? মামুদের পিছু করতে গিয়েই আমাকে তো বিপদের মধ্যে পড়তে হয়েছিল। সেখানে যেটা ঘটেছিল সে আপনি বললে বিশ্বাসই করতে চাইবেন না বাবু। সমীর এই কথা শুনেই বেশ ঘাবড়ে গেল। তারপর হাসানকে জিজ্ঞাসা করল, কেন কেন কি এমন ঘটেছিল সেখানে? হাসান পুনরায় দাঁত টানতে টানতে বলতে শুরু করলো সেই কাহিনী। একদিন রাতের বেলা আমি দেখলাম মামুদ ওই গ্রামের রাস্তা ধরে কোথায় একটা যাচ্ছে। ওকে দেখেই আমার মনে হলো এইবার বেটাকে হাতে নাতে ধরতে হবে। কেবল আমার কাছ থেকে নয়, মামুদ গ্রামের আরও অনেকের কাছ থেকে এইভাবে টাকা ধার করে সম্পট হয়ে যেত। এই ছিল ওর বদ স্বভাব। কিন্তু আমি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষ একেবারেই ছিলাম না। আমার কাছ থেকে ধাপে ধাপে ও প্রায় কয়েক হাজার টাকা ধার করেছিল। নিজের মানুষ ভেবে বউকে মিথ্যে কথা বলে ওই কষ্টের টাকাটা আমি ওর হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু সে বেটা আমার মান রাখলে কই? চোর একটা। আমি ওর পিছু নিলাম। হুঁশি ছিল না যে শ্মশান পাড়ের রাস্তা ধরে বীরতলার ওই ভাঙা মন্দিরের দিকে যেতে হবে। মামুদ দেখলাম মনে ওই রাস্তা ধরেই হেলে দুলে এগিয়ে চলেছে। ওকে বোকার মতন আগে ভাগে কোথায় ধরবো তা না করে আমি চিৎকার করে ফেললাম। কি বোকামি যে করলাম বলেন দেখি। আমি চিৎকার করে বললাম, মামুদ, এই মামুদ, তো লজ্জা করে না বেটা? আমার পয়সাগুলি মেরে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলেই আমি মামুদের পিছনে দৌড়তে শুরু করলাম। আর মামুদও আমার কাছ থেকে নজর এড়িয়ে নিজের প্রাণ বাঁচাতে ওই নদীর পাড়ের রাস্তা ধরে প্রাণপণে দৌড়তে শুরু করলো। ধীরে ধীরে শ্মশান ঘাটের পথ পেরিয়ে গেলাম আমরা, কিন্তু দৌড়নো থামলো না। এরপরে একেবারে বীরতলার ওই মন্দিরের দ্বারে গিয়ে উপস্থিত হলাম। জায়গাটা ছিল একেবারে শুনশান, একটি জনপ্রাণীও সেখানে ছিল না। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, মামুদ, এই বেটা মামুদ, তোর এত সাহস? তুই বেটা লুকিয়ে পড়েছিস? আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, না হলে কিন্তু খুব খারাপ হবে। এমন সময় বীরতলার ওই মন্দিরটি নজরে পড়তেই আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। ওই বীরতলার মন্দিরটি যে কোনো মন্দির ছিল না, ওর সাথে জড়িয়েছিল এক ভয়ঙ্কর ইতিহাস, যেটির কথা টাকাগুলো ফেরত নেওয়ার লিপ্সায় আমি ভুলেই গিয়েছিলাম। ছোটবেলায় দাদির কাছে ওই স্থানটির অনেক কথা শুনেছিলাম, কোনোদিন সেখানে পা দেওয়ার কথা ভেবেও দেখিনি। এরপরে যে এমন একটা সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা ভেবেই আমার শরীরের রক্ত একেবারে হিম হয়ে যেতে শুরু করলো। দেখলাম জায়গাটা কালো অন্ধকারে ঘিরে রেখেছে আমাকে, আর আমিও ধীরে ধীরে সেই অন্ধকারের মায়ার টানে কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছি। এত দূর শুনে অবাক হয়ে সমীর জানতে চাইল, কি ছিল সেই বেড়েতলার প্রাচীন ঘটনা? হাসান বলল, বলতে পারি, কিন্তু এই কাহিনী শোনার পরে আপনি সেই স্থানে আর যেতে পারবেন কি বাবু? সমীরণ হেসে বলল, আরে আপনি বলুনই না, কি আছে, আমি ঠিক যেতে পারবো। আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এত দুর্গম জায়গায় গিয়ে কাজ করে এলাম, হ্যাঁ, আর সেখানে এই সামান্য ভূতের ভয় পেয়ে পিছিয়ে যাবো? হ্যাঁ, এই সমীর ওসবের বিষয় না, হ্যাঁ, হতেই পারে না। আপনি বলুন বলুন। হাসান মিটিমিটি হাসলো সমীরের দিকে তাকিয়ে। এরপরে পুনরায় দাঁত টানতে টানতে ওই কাহিনীটি তাকে বলতে শুরু করলো। ওই স্থানের সাথে একটা খুব পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে। ওই এলাকাটি আগে জমিদারদের দখলে ছিল শুনেছিলাম। ওই বীরতলার মন্দিরটি নাকি জমিদারদেরই তৈরি করা মন্দির ছিল। সেখানে অনেক দেবদাসী থাকতো। দেবদাসী বলতে যারা আজীবন অবিবাহিত থেকে ঈশ্বরের উপাসনা করে চলে এমন। এই স্ত্রীরা কোনোদিন পরপুরুষের মুখ দর্শন করে না, তবে এরা রাজা বাদশাহের সামনে নৃত্য পরিবেশন করতে পারে, তবে মুখ ঢেকে। এরা খুবই শিক্ষিতা, সুন্দরী ও গুণী ছিল।
কিন্তু এরা সম্পূর্ণরূপে দেবতাকেই বিবাহ করে তাকে স্বামী মনে করে আজীবন তার চরণে সেবাদাসী হয়েই কাটিয়ে দেন। এটি তাদের জীবনের আসল উদ্দেশ্য বলতে পারেন। ওই দেবদাসী এমনিতে এইভাবেই নিজের জীবন অতিবাহিত করে চলছিল। কিন্তু একদিন ওই গ্রামের এক গরিব যুবকের সাথে সাক্ষাতের পরে ওই যুবকটি দেবদাসীর প্রেমে পড়ে যায়। দেবদাসীটির নাম ছিল কামিনী। কামিনীর প্রেমে পড়ে যায় সেই বালক। কিন্তু দেবদাসীকে পাবে না জেনেও সে তার স্বপ্ন দেখা কিছুতেই বন্ধ করতে পারে না। দেবদাসীও ধীরে ধীরে সেই ছেলেটির প্রেমে পড়ে গিয়েছিল। তাদের এই অন্তর্নীল প্রেমের সংবাদ জমিদারের কানে পৌঁছয়। সেই সময় গ্রামের জমিদার ছিলেন রাজা বাহাদুর। তিনি এই কথা জানতে পেরে কামিনীকে জ্যান্ত পুঁতে দেওয়ার শাস্তি দেন। কিন্তু কামিনী জমিদারের কাছে প্রাণ ভিক্ষা চাইলে জমিদার তাকে ক্ষমা করে দেন ও কামিনীর চোখের সামনেই সেই ছেলেটির গলা কেটে তাকে হত্যা করেন। কারণ সেই সময় এই ক্রিয়া নাকি পাপের আওতায় পড়ত। আর দেবদাসী যে মন্দিরের সাথে যুক্ত ছিলেন সেই মন্দিরের দেবতা নাকি জমিদার পরিবারের কুল দেবতা ছিল। দেবতা অসন্তুষ্ট হলে পরিবারের উপরে যদি অভিশাপ নেমে আসে, এই ভেবে জমিদার দেবদাসীর পাপের বোঝা তার প্রেমিকের উপর চাপিয়ে তার গর্দান নিয়ে নিয়েছিলেন। দেবদাসী চোখের সামনে এই ঘটনার সাক্ষী থেকেও সেদিন কিছুই করতে পারেননি। এরপরে দেবদাসী এই ক্ষোভ আর বিবেক যন্ত্রণা সহ্য করতে না পেরে এই নদীর জলেই ডুবে আত্মহত্যা করেছিলেন। দেবদাসী ভেবেছিলেন তাকে জমিদার ক্ষমা করে দেবেন, কিন্তু তিনি যে ছলে বলে কৌশলে ছেলেটির প্রাণ হরণ করবেন এ কথা ভেবেই দেবদাসীর বিবেক তাকে কুঁড়ে কুঁড়ে খেয়ে যাচ্ছিল। আর ঠিক সেই কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন ওই দেবদাসী। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সে। দেবদাসী মারা গেল ঠিকই, কিন্তু এখানেই সবটা শেষ হয়ে গেল না। সে আত্মা হয়ে অতৃপ্তের মতো ওইখানেই বাস করত। ওই মন্দির ছেড়ে তার প্রিয় বাসভূমি ত্যাগ করে সে কোথাও যেতে পারেনি, কারণ ওই অঞ্চলে তার প্রাণ বাস করত। তার ওই পবিত্র ভূমি পরিত্যাগ করা তার পক্ষে সম্ভব ছিল না। তবে ওই স্থান ছিল অভিশাপের মোড়কে আবদ্ধ। ওখানে একবার যে যেত আর কোনোদিন ফিরে আসতো না। আমি সেখানে গিয়ে ওই একই বিপদে পড়েছিলাম। মামুদকে খুঁজে বেড়াচ্ছি, এমন সময় দেখলাম ওই মন্দিরের সামনের দিকটা, মানে যেখান থেকে নদীটা স্পষ্ট নজরে পড়ে, সেখানে একটা দিব্য শিখার মতো কিছু একটা জ্বলছে। আলোয় আলোয় ভরে গেছে ওই জায়গাটা। আমার যেন একেবারে চোখ ধাঁধিয়ে গেল। এত আলো চোখের সামনে দেখে আমি হকচকিয়ে গেলাম। আমি কোনো কিছু না ভেবে একটা সুগন্ধির টানে সেদিকে এগিয়ে গেলাম। যেতে যেতেই দেখি ওখানে যে শ্বেত পাথরের বেদিটি করা ছিল। শুনেছিলাম ওটির উপরেই নাকি দেবদাসী বসে বিশ্রাম করতেন। পাশেই বয়ে যেত নদী, সেই নদীর হাওয়া খেতেন তিনি। এভাবেই নাকি নিজের প্রাণ জুড়াতেন। এমন সময় দেখি ওই বেদির উপরে সাদা শাড়ি পরিহিত এক অপরূপ রমণী বসে রয়েছে। সেটি আর কেউ ছিল না, ওটি ছিল সেই পরমা সুন্দরী স্বয়ং দেবদাসী। আমি তার সামনে গিয়ে তো করতে শুরু করলাম। কথা যেন মুখ দিয়ে বেরোতেই চাইছিল না, শব্দগুলো যেন কোথায় একটা আটকে পড়েছিল। আমি বললাম, আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। আপনাকে তো পূর্বে কোনোদিন দেখিনি। কি অপূর্ব রূপ আপনার! কে আপনি? সে আমার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আমি কামিনী, যে দেবদাসীর ভয়তে এই গাঁয়ের কেউ এই অভিশপ্ত স্থানে ঘেঁষার সাহস দেখায় না। আমি সেই। তবে এখানে যে একবার আসে সে কিন্তু আর কোনো দিন ফিরে যেতে পারে না।
এটাই এখানকার নিয়ম। তোমাকেও আর আমি ফিরে যেতে দেব না। আমি তো অতৃপ্ত বাসনা নিয়ে এখানে ভূত হয়ে রয়েছি, তাই আমার আত্মার মুক্তি নেই। কারণ জীবিত অবস্থাতেই আমি আমার প্রাণ দেবকে সঁপে দিয়েছিলাম, তাই মৃত্যুর পরেও আমার প্রাণের উপরে, অর্থাৎ আমার আত্মার উপরে আমার কোনো অধিকার কায়েম নেই। এমনটাই রয়েছে শাস্ত্রে, তাই আমাকে তো সেটি মেনেই চলতে হবে। আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু এই স্থানকে অপবিত্র করবার অধিকার কোনো পুরুষের নেই, তাই আমি কাউকে এই স্থানটিকে অপবিত্র করতে দেব না। যারা এখানে আসে আমি তাদেরকে গায়েব করে দিই। আমার মায়া জালে তারা আবদ্ধ হয়ে যায় আর এখানেই থেকে যায়, আর নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে না তারা। আমি ওই কথা শুনে তো চমকে উঠেছিলাম। এতদিন যাকে কেবল কল্পনা আর গল্প কথার মধ্যে শুনেছিলাম, তাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল বাবু। শরীরের রক্ত প্রায় হিম হয়ে যাচ্ছিল। কি ভয় যে আমার করতেছিল তখন, কি বলবো আপনারে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। আদৌ কি এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই? এই ভেবেই আমার শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করেছিল। আমার শরীর যেন কথা বলাই বন্ধ করে দিয়েছিল। দেখলাম ওই রমণী নিজের মায়াজাল বিস্তারের উদ্দেশ্যে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমিও তার থেকে প্রাণ বাঁচাতে ওই নদীর দিকে এগোতে থাকলাম। কয়েক পা গেলেই ছিল নদী। সেইখানকার জল ছিল বেশ গভীর। তার সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না বাবু, কোনোভাবেই সম্ভব ছিল না। মায়াজাল বিস্তারকারিনীর সাথে কিভাবেই বা পেরে ওঠা যেত? ওদিকে দেখলাম সেই কামিনী ধীরে ধীরে নিজের রূপ বদলে ফেলছে। ওর শরীরের গড়ন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যেতে শুরু করলো। মনে হলো যেন ও এক্ষুনি আমারে শেষ করে ফেলবে। অত সুন্দর চেহারাখানা কিভাবে যেমন ভয়ানক আদল ধারণ করলো, ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিভৎস রূপ নিয়ে সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার প্রাণ তো ভয়ে উড়েই চলে যাচ্ছিল প্রায়। এই পর্যন্ত বলে থামলো হাসান মাঝি। এরপরে সমীর দেখল নৌকো একেবারে পাড়ে এসে পৌঁছেছে। এমন সময় সমীর মাঝিকে উদ্দেশ্য করে বলল, আরে এত সুন্দর গল্পটা তো শেষই করতে পারলে না তুমি, তার আগেই তো আমাকে নেমে যেতে হবে। কিন্তু এই গল্পটা অর্ধেক ফেলে গেলে তো চলবে না, মন তো চাইছে না। তোমার সাথে আবার যদি দেখা না হয় তখন কিভাবে গল্পের শেষটা শুনবো বলো তো? হ্যাঁ, এইভাবে কি হয় নাই দা? হাসান মৃদু হেসে বলল, বাবু, আমি তো এখানেই আছি। আপনি বরং আগে ভাগে আপনার কাজটা মিটিয়ে আসুন। হাতের কাজটা না মিটিয়ে এলে যে আপনার আরও দেরি হয়ে যাবে। আমি আর কোথায় পালাবো? আমার যে এটাই আস্তানা বাবু, এটাই যে আমার আস্তানা। কাজ ছেড়ে কি আর কোথাও মরবার জো আছে? যান, আপনি মোড়ল মশাইয়ের সাথে সাক্ষাৎ করে আসুন। যান যান যান। আবার এই পথেই আমি আপনাকে নিয়ে যেতে যেতে বাকি কাহিনীর সাথে পরিচয় করাবো তখন। আগে ভালোভাবে ফিরে আসেন। হাসান ওই নৌকো আগলে বসে রইল। সমীর গ্রামের পথ ধরে এগোতে শুরু করলো। এগোতে এগোতে পিছনের দিকে ফিরতেই দেখলো নৌকোটি দাঁড়ানো রয়েছে, কিন্তু সেখানে আর কেউ নেই। কোথায় গেল সেই মাঝি? এটা ভাবার মতন সময় আর পেল না সমীর। হয়তো এতক্ষণ ধরে বসে বসে কোমরটা ধরে গেছে বলেই কাছে পিঠে কোথাও নেমে একটা ঘুরছে। যাক, কি অসুবিধা আছে?
আমি ওখানে গেলে ওর সাথে ঠিকই দেখা হয়ে যাবে। এই ভেবেই নিজের মনকে আশ্বস্ত করে সমীর গ্রামের দিকে রওনা হয়ে গেল। সেখানে মোড়ল মশাইয়ের বাড়িটি চিনতে না পারলেও সরকারি তরফ থেকে যে ছাউনির ব্যবস্থা করা হয়েছিল সেখানে গিয়ে হাজির হলো সে। এরপরে দেখলো ঘরের ভেতরটা, কিন্তু সেখানে কাউকেই নজরে পড়ল না। এমন সময় একটা বৃদ্ধ লোক সেখানে এসে হাজির হলেন। সমীরকে দেখা মাত্রই তিনি টের পেলেন যে সে শহর থেকেই এসেছে। তিনি এগিয়ে গিয়ে জড়ানো কণ্ঠে বললেন, আপনি কি শহর থেকে এসেছেন বাবু? আমি এই জায়গার চৌকিদার বলতে পারেন। গ্রামে মড়ক লাগার কারণে এই স্থানটিতে সকলে যা পারছে সাহায্য করে যাচ্ছে, সেই সব জমা রয়েছে এখানে। এখান থেকে গ্রামের লোকেদের কিছু কিছু করে পত্র বানানো হচ্ছে। চুরির ভয় রয়েছে বলেই আমি এই জায়গাটা পাহারা দিচ্ছি। আমারও কি আর শরীর দেয় বলুন দেখি? কোনো রকমেই সময় কাটাতে হচ্ছে আর কি। কিন্তু এতে যা টাকা পাই সেটা দিয়ে আমার কোনো রকমেই চলে যায়। তবে আপনি এখানে কি কাজে এসেছেন বললেন না তো বাবু? চৌকিদারের কথায় সমীর যেন সম্বিত ফিরে পেল। তারপর সে বলল, আগে হ্যাঁ, আমি এখানে শহর থেকে ওষুধ নিয়ে এসেছি, সেগুলোই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসতে হলো আর কি। তবে এগুলো দিয়েই আমি আজকে রাতেই ফিরে যাব। শহরে অনেক কাজ পড়ে গিয়েছে। আসলে কালকেই আবার অফিসে জয়েন করতে হবে। আমাকে একটা সরকারি রিপোর্ট বানিয়ে দিন দেখি। একটা সাদা কাগজে সই করে দিতে হবে আপনাকে। আর যদি সই না পারেন তাহলে টিপছাপও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেইটা সঙ্গে নিয়েই আমি ফিরে যাব। লোকটি সমীরের কথা মতন কাজগুলি করে দিলেন। নিন বাবু, আপনার কাগজটা গুছিয়ে দিলাম, একটা টিপসইও করে দিলাম এখানে। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত পড়াশোনা করিনি, তাই টিপসই দিয়ে দিলাম। ছোটবেলায় পড়াশোনা করেছি মাত্র। বাবা মা ভীষণ গরিব ছিলেন, পড়াশোনাটা করে উঠতে পারেনি বাবু। সেই জন্যই তো আমার এই অবস্থা। তবু কপালের জোরে এই চৌকিদারি কাজটা পেয়ে গিয়েছিলাম। নিন বাবু, কাগজটা নিন, সাবধানে রাখবেন। এটা হারিয়ে ফেললে তো আপনাকে আবার শহরে গিয়ে ঝামেলায় পড়তে হবে। তখন আবার এখানে এসে কারোর দেখা পাবেন কি না, আর আমাকেও দেখতে পাবেন কি না, তারও কোনো ঠিক নেই। মানুষ এই আছে এই নেই, কখন যে কার কি হয়ে যায় বলা বড় দুষ্কর বাবু। গ্রামের যা অবস্থা হয়েছে, এত পরিচিত মানুষ সবাই চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। কি যে দিনকাল পড়ল বাবু, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার চোখের সামনে দিয়েই তো আমার পরিবারের সবাই এক এক করে চলে গেল। প্রথমে চলে গেল আমার ছেলেটা, তাকে দেখাশোনা করতে করতে বউটাও চলে গেল। তারপর আমরা দুই বুড়ো বুড়ি পড়ে রইলাম। আমরাও এর হাত থেকে রেহাই পাই কি করে? দুজনে অসুস্থ হয়ে পড়লাম, এখন এই অবস্থা। মোড়ল মশাইয়ের সাথে কি তাহলে আর আমার দেখা করা হবে না? তিনি কি এদিকে আর আসবেন না নাকি? বাবু, মোড়ল মশাইয়ের শরীর খুব খারাপ। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আসলে গ্রামের যা অবস্থা, চারিদিকে শুধু মরক আর মরক, কাতারে কাতারে মানুষ মরে যাচ্ছে। মোড়ল মশাই তো এইসব দেখাশোনা করছিলেন। এইসব দেখাশোনা করতে করতে তিনিও এসবের থেকে বাদ গেলেন না। তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন। জানি না কি হয়। এই মরকের মধ্যে বেশিক্ষণ থাকবেন না বাবু। যান, শহরে ফিরে যান, সাবধানে যাবেন। চলে যান বাবু, এখান থেকে চলে যান, চলে যান। এরপরে ধীরে ধীরে সেই কাগজপত্রগুলো সাথে নিয়ে সমীর বেরিয়ে পড়ল নিজের গন্তব্যের দিকে। পুনরায় তাকে নদীর ঘাটে ফিরতে হবে। মোড়ল মশাইয়ের সাথে সাক্ষাৎ আর হলো না। বৃদ্ধ লোকটি বললেন যে মোড়ল নাকি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই মড়কের মধ্যে গ্রামে থাকলে যদি আরও সংকটে পড়তে হয়, এ কথা ভেবেই সমীর সেদিন রাতের মধ্যেই কলকাতা ফিরে আসবার সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঘড়ির কাঁটা যেন চাকার থেকেও বেশি দ্রুত গতিতে এগোতে শুরু করেছিল।
ওই দ্রুততার সাথে পেরে ওঠা সমীরের পক্ষেও সম্ভব ছিল না। নদীর পাড়ের দিকটায় আসতেই তার নজরে পড়ল ওই কাঁচা পাকা রাস্তাটি। সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে ওই মন্দির, আর সেই মন্দিরের সামনে শোভা বর্ধন করবে ওই সুন্দরী দেবদাসী। মনের সাথে লড়াই করতে পারাটা কি এতটাই সহজ হয়? সমীর নিজেকে অনেক করে বুঝিয়েও যখন এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল, তখন সে ভাবল, এবার দেখি আসি না কি আছে ওখানে। ওই হাসান মাঝি যখন এত কথা বলল, তখন যখন ভয় করেনি, তাহলে এখন ভয় পেয়ে কি হবে? হ্যাঁ, একবার গিয়ে গোটা ব্যাপারটা দেখি আসি। হ্যাঁ, দেখি আসি। হ্যাঁ, এতে এমন কি আর হবে? সেদিন সমীর তার জীবনের সবথেকে বড় ভুল পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিল। ওই পথে গেলে যে কেউ আর ফিরে আসতে পারে না, এই বিষয়টা জানা সত্ত্বেও সে প্রকৃতির সাথে লড়াই করতে করতে এগিয়ে চলেছিল। কিন্তু প্রকৃতি কারোর জন্যই আলাদা কোনো পরিসর সৃষ্টি করে রাখে না। প্রতিটি বিষয়ের সাথেই প্রতিটি বিষয়ের একটা পারস্পরিক যোগাযোগ তো থাকবেই, আর সেটির সাথে চলতে পারাটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। তবে মায়ার প্রভাবকে কাটাতে পারার জন্য মোহ ও মায়ার থেকে অনেকটা দূরে সরতেই হবে, তবেই একজন এসবের থেকে দূরে থাকতে পারবেন। সেদিনের ওই রাতটা সমীরের জীবনের অন্তিম রাত হতে চলেছিল। তবে আমরা যা ভাবি, নিয়তি বা ঈশ্বর অন্য কিছু ঠিক করে রাখেন। যেটা আমরা ভাবতে পারি না, সেটাই আখেরে ঈশ্বর। কিন্তু সময়ের প্রয়োজনে এসব কথা কি আর কারোর স্মরণে থাকে? এসব মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে সমীর এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। একবারটি ওই মেয়েটাকে দেখবই, কিন্তু সে যদি আমাকে দেখতেই না পারে, তাহলে কিভাবে আমাকে ওখানে বন্দি করে রাখবে? আর হাসান তো পালাতে পেরেছিল, নাহলে ও আজও কি করে জীবিত রয়েছে? ও নিশ্চিত সেখান থেকে পালানোর কৌশল আবিষ্কার করেছিল। এত সুন্দর মনোমুগ্ধকর একটি কাহিনী শোনার পর যদি সেটাকে নিজের চোখে যাচাই না করে দেখি, তাহলে আর এখানে এসে কি করলাম? না, যে করেই হোক আমাকে ওখানে যেতেই হবে। এই ভেবেই সমীর তার গন্তব্যের দিকে অগ্রসর হতে শুরু করল। অন্ধকার শুনশান রাস্তা ধরে এগিয়ে যাওয়ার কাজ কখনোই এত সহজ ছিল না। মনের জোর আর সেই সাথে ভূতের ভয় কাটানোর মনোবল সাথে ছিল বলেই যে তার পক্ষে ওই দুর্গম ও বিপদসংকুল পথ পাড়ি দেওয়া সেদিন সম্ভব হয়েছিল, তা তো বলাই বাহুল্য। গ্রামের রাস্তা ধরে এগোতে এগোতে সমীরের নজরে পড়ল একটি শ্মশান। সে দেখল সেখানে বেশ কয়েকটি চিতা তখনও জ্বলছে। নানান রকমের শব্দ সেখান থেকে তার কানে ভেসে আসতে লাগলো। গাছের কোটর থেকে ডেকে উঠল একটি পেঁচা। বিকট আওয়াজটা কানে এসে ভিড় জমাতেই শিরদাঁড়া বেয়ে হিমের রক্তের স্রোত বয়ে গেল সমীরের। সে কাঁপতে শুরু করল, কিন্তু সেই কম্পনের হাত থেকে উদ্ধার পাওয়া এত সহজ ছিল না। পা টিপে টিপে এগোতে থাকলো সমীর। আরও কিছুটা পথ পেরোনোর পরেই তার নজরে পড়ল ওই স্থানটি। ওই মন্দিরটির নজরে আসতেই সে থমকে দাঁড়ালো। এটাই তো সেই মন্দির। মন্দিরটা এত বছরের পুরনো, কিন্তু সেটাকে দেখলে বোঝার জো নেই, এত প্রাচীন। এখনো মনে হয় যেন প্রাণ রয়েছে এখানে, এখনো কেউ থাকে, বিদ্যমান। স্মৃতির আলোকে এটার অস্তিত্ব কোনো কালের জন্যই চিহ্নিত করা চলে না। কিন্তু কে থাকে এখানে? এই অঞ্চলটাকে আলো করে রেখেছে তবে কি ওই নর্তকী? সেই নর্তকীর জন্যই কি এই মন্দিরটার শোভা আজও সুরক্ষিত? কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কেন? হাসান যে বলল তাকে নাকি এখানেই দেখা যায়, কোথায় তাহলে সে? আমি কি সারা রাত তাহলে এখানে বসে অপেক্ষা করবো? দূর বাবা, তাকে তো নাকি ওই সাদা বেদি, হ্যাঁ ঠিক ধরেছি, ওই সাদা বেদির ওপরেই বসে থাকতে দেখেছিল সে। তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? এখনো তাহলে কি ভূতের আসার সময় হয়নি নাকি? ঠিক সেই সময়ই একটা দমকা হাওয়া সমীরের কানের পাশ ঘেঁষে চলে গেল। সেই হাওয়ার দাপটের মধ্য দিয়েই ভেসে এলো তার নাম। কেউ যেন স্পষ্ট তার নাম ধরে ডেকে উঠল। সেই ডাকের মধ্যেই ছিল অপূর্ব এক মাদকতা। সমীর, সমীর,
সমীর, সমীর, শুনতে পাচ্ছ আমাকে? সমীর, ও সমীর, আমি যে এখানে। সমীর, শুনতে পাচ্ছ আমার কথা? কই তুমি সমীর? ও সমীর, এভাবে আমাকে একলা রেখে যেতে পারো না তুমি। আমি জানি তো তুমি আমার জন্যে এত দূরে ছুটে এসেছো, তাই না? তোমাকে যে আমার সাথে এখানেই থেকে যেতে হবে সমীর। পূর্বজন্মের কোনো কথা মনে নেই তোমার সমীর? সে কি, তুমি তো ছিলে আমার সেই ভালোবাসা যার টান আজও আমাকে এই জায়গার সাথে বেঁধে রেখেছে। এটি তোমার বড় জন্ম সমীর, আর সেই জন্মের বাঁধন অতিক্রম করে তুমি এখান থেকে যেতে পারোনি। তুমি অন্য জায়গায় জন্মালেও আমি যে এখনো তোমার অপেক্ষাতেই এখানে বসে রয়েছি সমীর। সমীর সোনা, এসো, এসো সমীর, এসো আমার কাছে এসো। এখন তোমার আর আমার মিলনে ওই রাজবাহাদুর কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, সত্যি বলছি। এসো, এসো আমার কাছে। তুমি এখানে এমনি এমনি আসোনি সমীর। তোমার পূর্বজন্মের লিপ্সা, অপূর্ণ বাসনা আজ তোমাকে এখানে ছুটিয়ে নিয়ে এসেছে। সমীর, সমীর এসো, এসো সমীর, এসো আমার কাছে, এসো, এসো, এসো। সমীর ভয়ে সিটিয়ে যেতে লাগলো। কাউকেই সামনে দেখতে পেল না সে। আধারের মধ্যে বারে বারে কারোর ডাক যেন তার মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো। তার সাথে ভেসে আসতে থাকলো অট্টহাসির শব্দ। হাসির শব্দের রেশ এদিক থেকে ওদিকে ভেসে বেড়াতে শুরু করলো। সমীর, 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 আমি এখানে, আমি যে এখানে সমীর, সমীর, আমাকে দেখতে পাচ্ছ না? তোমার সব মনে পড়ে যাবে সমীর, সব কিছু মনে পড়ে যাবে। আমি ঠিক সব মনে করাবো তোমাকে সমীর। তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। এবার আমরা এক আত্মায় পরিণত হব। আমাদের আর কেউ কোনো দিন পৃথক করতে পারবে না, কেউ না। আমরা একসাথে বিলীন হয়ে যাব সমীর। অতীত আমাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবারে আমি আর আমাদের সেই অতীতকে আমাদের মাঝে আসতে দেব না। না, কিছুতেই না, কোনো মতেই না, কোনোভাবেই না সমীর। এসো, এসো বলছি সমীর, এসো আমার কাছে, এসো, এসো, এসো সমীর, এসো। সমীর কাউকেই দেখতে পেল না, কিন্তু ভয়ে ওর হৃদস্পন্দন স্থিমিত হয়ে আসতে শুরু করলো। সে কিছুই বলে উঠতে পারল না, কিন্তু বলার আগেই সে চোখের সামনে একটি সাদা ছায়াকে দেখতে পেল। সেই ছায়ার সাথে সাথে বিস্তার লাভ করতে লাগলো এক আলগা ভয়। কি অপরূপ সেই রমণী! সমীর হাঁ করে তার দিকে চেয়ে রইল, কিন্তু পূর্বের কোনো স্মৃতি মনেই পড়তে চাইল না। কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। ওই অশরীরী দেবদাসী ধীরে ধীরে নিজের সেই বিভৎস রূপ ধারণ করে সমীরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। সমীর ভয়ে পিছিয়ে যেতে শুরু করলো। নদী আর তার মাঝে দাঁড়িয়েছিল কেবল একটা পাথুরে স্থান।
সেই বড় পাথরটিকে ভেদ করে এগোতে পারল না সমীর। হাত জোর করে সেই দেবদাসীকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করো। কৌতূহল বশত আমি এখানে চলে এসেছিলাম। এখন বুঝতে পারছি আমার এখানে আসা একেবারেই উচিত হয়নি, আমারই ভুল ছিল। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কামিনী তার ওই বিভৎস চেহারাটি নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলতে শুরু করলো, ভুল? কিসের ভুল? কোনো ভুল করনি তুমি। আমাদের ভালোবাসা তোমাকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। এখানে এখানে ভুলের কি আছে? আজকে তুমি নিজের থেকে এই গ্রামে পা রাখনি, এসব সব পূর্বেই নির্ধারিত ছিল। আমি জানতাম তো আজকেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এত কাল ধরে তোমার আসার অপেক্ষায় পথ চেয়ে বসেছিলাম আমি। বৃত্তের মতন একটা জীবন কাটাতে বাধ্য হচ্ছিলাম। মৃত্যুর পরেও আমি মুক্তি পাইনি। কেবল তোমার বাসনা নিয়ে মরতে হয়েছিল আমাকে। তোমার মনে পড়ছে না কেন তোমাকে ওই রাজবাহাদুর নিজের হাতে গলা কেটে মেরে ফেলেছিল? মনে করার চেষ্টা করো তুমি, তোমার ঠিক মনে পড়বে। আমি তোমাকে বলছি, মনে করার চেষ্টা করো, না হলে আমি যে তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। ওই এসো, আমার কাছে এসো। আমি তোমাকে নিজের বুকের মধ্যে ভরে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে, সব মনে পড়ে যাবে তোমার। ওই আমি তোমাকে বলছি, এসো 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 এসো। এমন সময় সমীর নিজের প্রাণ বাঁচাতে সেই পাথরের ঢিবির উপরে উঠতেই পিছন দিকে থাকা নদীর স্রোত তাকে টেনে নিয়ে যাবে। ঠিক সেই সময়েই এক ব্যক্তির কণ্ঠস্বর ধেয়ে এলো তার দিকে। সমীরের হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মারলেন তিনি। সমীর কোনো ক্রমে নিজের শরীরটাকে সামলে নিতেই দেখল সে আর কেউ নয়, তার পরিচিত ওই হাসান মাঝি। হাসান মাঝি ওখানে এলেন কোথা থেকে? একথা ভাবতেই হাসান তাকে বলল, বাবু, এত ভেবে কাজ নেই বাবু। আমি নৌকো নিয়ে ওই পাড়েই দাঁড়িয়েছিলাম। আমি জানতাম কিছু একটা বিপদ তো ঘটবেই। আজকে আমি না থাকলে কেউ আপনারে রক্ষা করতে আসতো না বাবু। একে এখানেই থাকতে দিন, এই আত্মা কোনোদিনও মুক্তি পাবে না। এই যে অভিশপ্ত গ্রাম, আপনি হয়তো কিছুই জানেন না বাবু। একটু আগেই খবর পেলাম এই গ্রামের অধিকাংশ লোক মরকে মারা গিয়েছেন, আর যে কজন এই গ্রামে বেঁচে রয়েছেন তারাও প্রায় মারাই যাবেন একটু পরে। কিছুই করার নেই। ওই যে পরিষেবার স্থানটি, যেটির কথা আপনি আমাকে তখন আসবার পথে বলছিলেন, সেই লোকটিও 3 দিন পূর্বেই মারা গিয়েছেন। আপনি ভূতের পাল্লায় পড়েছেন বাবু, আপনি ভূতের পাল্লায় পড়েছেন। শিগগির আপনি আমার সাথে আসুন, না হলে কিন্তু আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। সাথে সাথে ওই দেবদাসী হুঙ্কার ছাড়তে শুরু করলো, জোরে জোরে চিৎকার করতে শুরু করলো সে। সমীর ভয়ে হাসানকে উদ্দেশ্য করে বলল, এ তো আত্মা, এ তো যে কোনো জায়গায় পৌঁছে যাবে, তখন কি হবে? হাসান সমীরকে আশ্বস্ত করে বলল, না বাবু, এর সে ক্ষমতা নেই। থাকলে তো হয়েই যেত, এ কোনোদিনই এখান থেকে বেরোতে পারবে না। এই স্থানটি অনেকটা নাগপাশের বন্ধনের মতন। এর বাইরে বেরোলে এ শক্তিহীন হয়ে পড়বে, এর বাইরে বেরোতেই পারবে না। এর বাইরে বেরোনোর সাহসও এর নেই, ওর সে ক্ষমতাও নেই। তাই একে এখানেই থাকতে দিন, আপনার কোনো ভয় নেই। আপনি আমার সাথে আসুন, আসুন আসুন।
হাসানের মুখে ওই কথা শুনে সমীরের সাহস ফিরে এলো, কিন্তু ওই দেবদাসী চিৎকার করতেই থাকলো। হাসান মাঝির সাহায্যে সমীর নৌকো এসে উঠল। ওই সময়ে ঝোড়ো হাওয়ার দাপটটা আরও অনেকখানি বেড়ে গিয়েছিল। সেই অবস্থাতেই কোনো রকমে হাসান মাঝির দাঁত টেনে সমীরকে ঘাটের দিকে এগিয়ে নিয়ে চলল। কিছুটা দূরে যাওয়ার পরে সমীরের পরিস্থিতি সামান্য স্বাভাবিক হলে হাসান তাকে বলল, দেখলেন তো বাবু, কথা না শোনার ফল। আমি জানতাম আপনি সাহস দেখাতে আর ওই বিষয়টির সত্যতা খুঁজতে ঠিক সেখানে যাবেন। ভাগ্যিস আমি পাশেই ছিলাম, না হলে কি আর সেখানে গিয়ে পৌঁছতে পারতাম। আমার মনটা কু ডাকলো বলেই তো গেলাম। যাক বাবা, আপনি যে সুস্থভাবে ফিরে এসেছেন এটাই বা কম কি। পরম করুণাময় আল্লাহই আপনারে বাঁচিয়েছেন। সমীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হাসানের দিকে তাকিয়ে রইল। তার কথা বলার শক্তিটুকু অবশিষ্ট ছিল না। এরপরে সে বলল, আমি আজকে যা দেখেছি বা যাদেরকে দেখেছি তার মানে তারা কেউই জীবিত ছিল না, অথচ তারা আমারই চোখের সামনে দাঁড়িয়েছিল। আমাকে তো কেউ আঘাতও করতে আসছিল না, কিন্তু কেন? কেবল ওই দেবদাসী ছাড়া। কিন্তু তোমার সেই ঘটনাটা তো এখনো জানা হলো না গো। তুমিও তো সেই দেবদাসীর পাল্লাতেই পড়েছিলে। আমার মতন করেই তোমাকেও সে ওই পাথুরে জায়গার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তাহলে তুমি কিভাবে সেদিন বেঁচে ফিরেছিলে হাসান? তোমাকেও কি কেউ বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল, কেউ সাহায্য করেছিল? দয়া করে শেষ করো কাহিনী, না হলে যে বিষয়টা অপূর্ণই থেকে যাবে। হাসান মাঝি এরপরে বলল, কি করবেন আর সেই কাহিনী শুনে? আজকে যে আপনি রক্ষে পেয়েছেন সেটাই বড় কথা নয় কি? যাক, এখন তো আমারে দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে, অন্তত আমাকে নিয়ে তো আপনার কোনো ভয় নেই। সমীর কিছুটা শান্ত হলো। এরপরে সে বলল, না, তা নেই বললেই চলে, তবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। হাসান মাঝি বলল, আমার মেয়ে আর বউ এখন যে গ্রামে থাকে, মানে ঘাটের ওই প্রান্তে, ওদের জন্য কিছু একটা সরকারি ভাতার ব্যবস্থা করে যদি দিতে পারেন বাবু, তাহলে খুব উপকার হয়। খুব উপকার হয়, আমার খুব উপকার হয়। সমীর বলল, বেশ, আমি শহরে ফিরি, ওখানে এই বিষয়ে জানাবো। এরপরে ওদেরকে একবার শহরে এসে সরকারি সই সাবুত সব কিছু করে নিয়ে যেতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটাও সময় সাপেক্ষ কাজ, এত তাড়াতাড়ি হবে না। হাসান বলে উঠল, না 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 না, তার আর প্রয়োজন নেই বাবু, আপনি কথা দিলেই হবে। ধীরে ধীরে হোক না, কিন্তু হয়ে গেলেই হলো। সমীর হাসানের সাথে কথা বলতে বলতে দেখল নৌকো তীরের কাছে এসে ভিড়েছে। হাসান বলল, ব্যাস বাবু, আমি আপনাকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দিলাম। আজকের রাতটা এখানেই কারোর একটা ঘরে কাটিয়ে দিন। আপনার মতন 100 জন মানুষকে যে কেউ জায়গা দেবে। আমি বরং আসি এখন আমাকে আবার ভাড়া আনতে যেতে হবে। ও ভালো কথা, এইখান থেকে 3টে বাড়ি পরেই এই বাঁদিকে একটা সোজা রাস্তা চলে গিয়েছে। সেদিকে এগোলেই ডান হাতে পড়বে একটা কুটির, ওখানেই থাকে আমার মেয়ে আর বউ। ওইখানে গিয়ে আজকের রাতটা নিশ্চিন্তে আপনি কাটাতে পারেন। আর যদি মনে করেন অন্য কোথাও আশ্রয় নেবেন, সেটাও নিতে পারেন। হাসানের কথা শুনে খুব খুশি হলো সমীর। এরপরে নৌকো থেকে ঘাটে নেমে ওর ভাড়াটা মিটিয়ে দেওয়ার জন্য পিছনে ফিরে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় কাউকেই আর নজরে পড়ল না। না সেখানে ছিল হাসান নিজে, আর না ছিল তার নৌকো। এসব নিজের চোখে দেখে সমীর একেবারে হতভম্ব হয়ে পড়ল। কাকে জিজ্ঞাসা করবে এই বিষয়ে কিছুই আন্দাজ করে উঠতে পারল না সে। এতক্ষণ কার সাথে ছিল সে? কে তাকে ওই বিপদের হাত থেকে বা রক্ষা করল? এসব 7-5 কথা ভাবতে ভাবতেই সমীর হাসানের বলা পথে এগোতে শুরু করলো। এরপরে সেই কুটিরটির কাছে গিয়ে দরজায় কড়া নাড়তেই এক শীর্ণ চেহারার মহিলা এগিয়ে এসে দরজাটা খুলে সমীরের সামনে দাঁড়াতেই সমীর তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এটা কি হাসান মাঝির বাড়ি? সমীরের মুখে হাসান মাঝির নাম শুনেই চমকে উঠে সেই মহিলাটি বললেন, এই আপনি কে বলুন তো? হঠাৎ আমার মৃত স্বামী খোঁজ করতে এসেছেন যে? সে তো অনেক কাল আগে মারা গেছে গো। সে যে বেড়ে তোলার দিকে মামুদের পিছু করতে গিয়েছিল আর ফেরেনি তো, সেই থেকে তো এই মেয়েকে নিয়ে আমি একা একা থাকছি। আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে নদী পেরিয়ে এদিকে আসতে বাধ্য হয়েছি গা। এই গ্রামে আমাদের থাকার জায়গা হতো না। তবে
তবে এক সজ্জন ব্যক্তি আমাদের সাহায্য করেছিল বলে তবে এখানে থাকতে পারলুম। আর হাসান যা কিছু রেখে দিয়ে গিয়েছিল তাই দিয়ে কোনো রকমে চালাচ্ছি, আর কি করব। হায় আল্লাহ, কিন্তু আর কি করব, এই গোটা টাকায় কদিন চলবে? তাই তো এখন আমি কাজে যাচ্ছি, আমি তো একটা কাজ করি। সুরাইয়া অর্থাৎ হাসানের স্ত্রীর পরিচয় পাওয়ার পরে এবং তার কাছ থেকে এত কিছু শোনার পরে সমীর অবাক দৃষ্টিতে চেয়ে রইল। ভূতেদের অস্তিত্বে অবিশ্বাসী একটা মানুষ গোটা দিনে যে কতগুলো ভূতের পাল্লায় পড়েও জীবিত ছিল কেবল সেই কথাই ভেবে চলছিল সে, কিন্তু কারুর কাছে এই বিষয়টা প্রকাশ করতে পারছিল না। এরপরে সে তার সাথে ঘটা ঘটনাগুলির কথা সুরাইয়াকে বললে তিনিও অবাক হয়ে সমীরের সব কথাগুলি শুনলেন। তারপরে তাকে বললেন, ও খুব ভালো মানুষ ছিল গো বাবু। আপনার সাথে আর যা যা ঘটেছে সেগুলো একটাও মিছে কথা আমি বলবো না, সব সম্ভব। ওরা সব সময়তেই আছে গো, আমরা দেখতে পাই বা না পাই, ওরা রয়েছে, এভাবে থাকে তো ওরা। ভালো মানুষের বিপদে আপদে ঠিক সাহায্য করে গো। আমিও যদি একবার সেই মানুষটাকে তোমার মতো দেখতে পেতুম গো, শেষবারের মতো তাকে একটা সালাম করতুম, কিন্তু আমার কপালে যে টান নেই গো বাবু। হায় রে, হায় আল্লাহ, এ কপালে টান নেই। হায় গো, কি হলো আমার, হায় আল্লাহ। এই বলে সুরাইয়া কাঁদতে লাগলেন। কিন্তু ধীরে ধীরে সবকিছু পরিবর্তিত হয়ে গেল। সমীর বলল, আপনি চিন্তা করবেন না, আমি হাসান চাচার কথা রাখবো। আপনাদের জন্য শহরে গিয়ে টাকার বন্দোবস্ত করব। আপনারা এরপর থেকে সুখে শান্তিতে থাকবেন, এটা আমার কর্তব্য। আমাকে এইটুকু যে হাসানের জন্য করতেই হবে। এই বলে সমীর সেই রাতটা হাসানের আস্তানায় কাটিয়ে পরের দিন ভোরেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। কিন্তু হাসানকে দেওয়া সবকটি কথাই সে রেখেছিল। তবে সেদিন রাতের ওই জলজলে স্মৃতিগুলিকে আমির তো ভুলতে পারেনি সমীর। ভূতেদের অস্তিত্ব যে সত্যিই রয়েছে সেটাই সবথেকে বড় সত্যি হয়ে আমির তো তার মনে থেকে গিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ঝড় বৃষ্টির রাতে। গল্পটির সাউন্ড ডিজাইন করেছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছে পিক্সলেট। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আগামী সপ্তাহে আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।